স্যার আগের দিনের ম্যাথটা থেকে স্যার আমরা আইডিয়াল গ্যাস অ্যাজিউম করে নিতে পারবো, মানে ক্লাস টেস্টটাতে। তোমার নাইট্রোজেন তো অবশ্যই আইডিয়াল গ্যাস। নাইট্রোজেন দিছি না হাইড্রোজেন দিছি, কোনটা দিছি? স্যার নাইট্রোজেন। অবশ্যই আইডিয়াল গ্যাস। আচ্ছা স্যার, আরেকটা হচ্ছে আপনি যে কোশ্চেনে যেটা বলা ছিল যে গিভেন ভ্যারিয়েবল দিয়ে প্রুফ করতে, তো আমরা যদি গিভেন ভ্যারিয়েবল যেহেতু টেম্পারেচার এবং প্রেসার দেওয়া ছিল, ওটা দিয়ে করলে কি সমস্যা হবে? জিরো বাবা, ঠিক আছে। ওকে স্যার। মানে গিভেন ভেরিয়েবল ডেফিনেটলি প্রেসার না, ঠিক আছে। সাডেনলি রেজ করা হয়েছে, সাডেনলি বলতে কি মিন করা হয়? অ্যাডিয়াবেটিক প্রসেস। সুতরাং ওখানে ভেরিয়েবল ছিল হলো এন্ট্রপি আর টেম্পারেচার। জি স্যার, বুঝছি। ওকে, সো আজকে আমরা চ্যাপ্টার 7 ফর কোর্স স্টার্ট করছি। সো আমরা থার্মোডাইনামিক অ্যাপ্লিকেশনের মধ্যে প্রথম যেটা ছিল সলিউশন, সেটা শেষ করেছি। এখন আমরা আরেকটা ইম্পর্টেন্ট টপিক, যেটা হলো ফেজ ডায়াগ্রাম। সো ফেজ ডায়াগ্রামের পেছনে থার্মোডাইনামিক্সের কি ভূমিকা, সেটা আমাদের আজকে দেখার উদ্দেশ্য। ওকে, সো today's lecture outcome would be describe what is phase diagram and explain in importance in materials science and engineering. যদিও তোমরা ফার্স্ট ইয়ারে হয়তো কিছুটা পড়েছো, আশা করি তোমরা পড়েছো। ফেজ ডায়াগ্রাম সম্বন্ধে নিশ্চয়ই একটা প্রিলিমিনারি আইডিয়া আছে। এবং এখন তোমরা কি এখন কি পড়তেছো? 231 213 কি এখন চলতেছে না আগামী সেমিস্টারে? আগামীতে মনে হয় এখন না, ঠিক আছে ঠিক আছে, ওকে। তো একটা বেসিক আইডিয়া আছে হোয়াট আর ফেজ ডায়াগ্রামস। সো আমরা এটা একটু দেখার চেষ্টা করব। দেন একটা ইম্পর্টেন্ট রুল আছে থার্মোডাইনামিক ল আছে, যেটাকে বলে গিবস ফেজ রুল, যেটা বিহাইন্ড দ্য সিন কাজ করে ফেজ ডায়াগ্রামের ব্যাপারে। সেটা আমরা দেখব, এবং এটা কিভাবে ফেজ ডায়াগ্রামকে কনস্ট্রাকশনকে ইনফ্লুয়েন্স করে সেটা আমরা দেখব। এন্ড দেন স্ট্রাকচার অফ ফেজ ডায়াগ্রাম কেমন হয়ে থাকে, অর্থাৎ আমরা যখন ফেজ ডায়াগ্রাম ড্র করব, কি ধরনের কোঅর্ডিনেটস আমরা সিলেক্ট করব, এবং কি ধরনের কোঅর্ডিনেট সিলেক্ট করে কি ধরনের ইনফরমেশন পাওয়া যায় সেটা দেখব। এবং ফাইনালি আমরা ইউনারি ফেজ ডায়াগ্রাম কিভাবে তৈরি করে তার জন্য আমরা দেখব। ওকে, সো what are phase diagrams? So phase diagrams জানার আগে দরকার হলো what are phases. The phases একটা ম্যাটেরিয়ালের হোমোজেনিয়াস স্টেট ইন্ডিকেট করে। সো একটা হোমোজেনিয়াস সিস্টেমটাই হলো একটা ফেজ। সো সলিড একটা ফেজ, লিকুইড একটা ফেজ, এন্ড সো অন। সো এই ফেজ ইট মাস্ট বি হোমোজেনিয়াস, এটা স্ট্রাকচার শুড বি ইউনিক, and its property should be unique. So এটাই হলো ফেজ। And then কেন ফেজ ডায়াগ্রাম ইম্পর্টেন্ট সেটা বুঝতে গেলে আমাদের আগে জানতে হবে ওয়াটার ফেজ ট্রান্সফরমেশন। আমরা জানি যখন আমরা একটা ওয়াটারকে হিট করি, তখন 100 ডিগ্রিতে ওয়াটার বয়েল হয়ে যায়, সো স্টিম জেনারেট করে। অথবা উল্টা যদি করি, 100তে ওইটা লিকুইড হয়ে যায়, অথবা 0তে নিলে এটা আইস হয়ে যায়। সো এই যে ট্রান্সফরমেশন হচ্ছে, আমরা পানির বেলায় হয়তো এতটা ইম্পর্টেন্স বুঝছি না, কিন্তু আমরা ম্যাটেরিয়ালস এর কথা যদি চিন্তা করি, যেমন স্টিলের কথা যখন আমরা আলাপ করি, যে একটা স্টিলকে নরম করতে গেলে পরে কি করতে হয়, একটা স্টিলকে শক্ত করতে গেলে কি করতে হয়। তো এটা একটা কথার কথা যে একটা স্টিল শক্ত হচ্ছে, একটা নরম হচ্ছে, কিন্তু বিহাইন্ড দ্য সিন যেটা কাজ করে সেটা হলো ফেজটা চেঞ্জ করা। সো শক্ত করতে গেলে বরাবর আমরা মার্টেসাইট বলে একটা ফেজ জেনারেট করি, বা স্ট্রেংথ যদি বাড়াতে চাই তাহলে পারলাইট বলে একটা ফেজকে আমরা বাড়িয়ে দেই, বা যদি নরম করতে চাই ফেরাইট বলে একটা ফেজকে আমরা বাড়িয়ে দেই। এই যে বিটুইন দ্য ফেজের ট্রান্সফরমেশন যেটা হচ্ছে, সেটাকে ফেজ ট্রান্সফরমেশন বলে, ঠিক আছে। এবং এইটাই আমাদের কারসাজি, আমরা ম্যাটেরিয়াল সায়েন্টিস্টরা ফেজ ট্রান্সফরমেশন করার মাধ্যমে ম্যাটেরিয়াল প্রপার্টিকে ইমপ্রুভ করি বা ম্যাটেরিয়াল প্রপার্টির মধ্যে ভেরিয়েশন আনি, ঠিক আছে। দ্যাটস ওয়াই ম্যাটেরিয়াল সায়েন্সে ফেজ ট্রান্সফরমেশন ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। এখন এই ফেজ ট্রান্সফরমেশন পড়তে গেলে পরে আমাদের জানা দরকার ম্যাপ, এই ফেজের ম্যাপ গুলো জানা দরকার। কোন কন্ডিশনে একটা ফেজ স্টেবল, অর্থাৎ আমি রুম টেম্পারেচার একটা যদি ফেজ পেতে চাই, লেটস সে আমরা ইয়ের কথাই যদি চিন্তা করি, স্টিলের কথাই যদি চিন্তা করি, স্টিলের হাই টেম্পারেচার একটা ফেজ আছে যেটাকে বলে গামা, গামা অস্টেনাইট। এখন এই অস্টেনাইটটা যদি আমি রুম টেম্পারেচারে পেতে চাই, গামার একটা ভালো একটা প্রপার্টি আছে, বিকজ ইট ইজ ফেজ সেন্টার কিউবিক, সুতরাং এর মধ্যে কার্বন বেশি করে ঢোকানো যায়। এখন রুম টেম্পারেচারে আমি ওইটাকে স্টেবল করতে পারবো কিনা,
এটার তার করাশন প্রপার্টি খুবই ভালো। সো আমি এটা যদি রুম টেম্পারেচারে পেতে পারি তাহলে করাশন প্রপার্টি ইমপ্রুভ করে। তো এটা আসলেই রুম টেম্পারেচারে থাকবে কিনা বা এটা রুম টেম্পারেচার স্টেবল ফেজ কিনা, এই সমস্ত জিনিস জানতে গেলে আমাকে আগে ম্যাপটা দেখতে হবে, ফেজ ট্রান্সফরমেশন অথবা ফেজের ম্যাপটা দেখতে হবে অফ দ্য ম্যাটেরিয়াল, স্টিলের ফেজের ম্যাপ দেখতে হবে। সো এই ফেজ ডায়াগ্রামটা হলো একটা ম্যাপ, ঠিক আছে। ফেজ ডায়াগ্রাম আর প্রাইমারি থিঙ্কিং টুল অফ in material science which provide the basis for predicting or interpreting changes in the infrastructure of the material. So phase diagramটার মধ্যে কিছু ফেজের উল্লেখ করা আছে, যেমন আমরা মনে হয় ফার্স্ট ইয়ারে কি আমি পড়িয়েছি তোমাদের? না স্যার, ফাহমিদা ম্যাম পড়াইছেন। ফাহমিদা ম্যাম পড়িয়েছে, ওকে। সো ফেজ ডায়াগ্রাম যখন আমি ইন্ট্রোডিউস করতাম তখন আমি বলতাম যে এটা জাস্ট লাইক আমরা যে ম্যাপ ইউজ করি কোনো একটা নতুন জায়গায় যেতে গেলে পরে গুগল ম্যাপ ইউজ করি বা যে ম্যাপই ইউজ করি না কেন, আমরা ম্যাপ দেখে দেখে ইজিলি একটা নতুন জায়গায় যেতে পারি। এখন ম্যাপের মধ্যে কি আছে? ম্যাপের মধ্যে আছে অক্ষাংশ, দ্রাঘিমাংশ, বা সোজা ভাষায় যদি বলি উত্তর এবং পূর্ব পশ্চিম এক্সেট্রা। সো আমরা ওইটা দেখে দেখে ইজিলি যেতে পারি। কোথায় আছে ধানমন্ডিটা, কোথায় আছে বুয়েট, কোথায় আছে। ফেজ ডায়াগ্রামটাও এরকম একটা ম্যাপ। ফেজ ডায়াগ্রামের মধ্যে কোথায় ফেরাইট আছে, কোথায় পারলাইট আছে, জাস্ট সেই জিনিসগুলো উল্লেখ করা আছে। এবং ফেরাইট থেকে পারলাইটে যেতে গেলে আমাদের কি করতে হবে সেই জিনিসগুলো ফেজ ডায়াগ্রামের মধ্যে উল্লেখ করা থাকে। দ্যাটস ওয়াই ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা টুল, ভাইটাল একটা টুল ফর ম্যাটেরিয়াল সায়েন্টিস্ট, যাতে করে বুঝতে পারি কোথায় কি আছে এবং এটা ট্রান্সফরমেশন করতে গেলে পরে কি ধরনের কাজ করতে হবে আমাদের। সো লজ অফ থার্মোডাইনামিক্স provides the basis upon which phase diagram are constructed and interpreted. ঠিক আছে, ফেজ ডায়াগ্রাম কনস্ট্রাক্ট করতে গেলে পরে আমার থার্মোডাইনামিক্স লাগে এবং ফেজ ডায়াগ্রাম ইন্টারপ্রিটেশন করতে গেলে আমার থার্মোডাইনামিক্স লাগে। যদিও তোমরা যখন ফেজ ডায়াগ্রাম পড়বা তখন থার্মোডাইনামিক্সের কথা চিন্তাও করবা না, কিন্তু বিহাইন্ড দ্য সিন ইট অলওয়েজ অ্যাক্টস। সো আমরা আজকে এটাই দেখার চেষ্টা করবো বা এই চ্যাপ্টারের মধ্যে কয়েকটা ছবি এখানে দেখানো হচ্ছে ফেজ ডায়াগ্রাম কত ধরনের হতে পারে। এই দুইটা ফেজ ডায়াগ্রামই ইউনারি ফেজ ডায়াগ্রাম, মানে ওয়ান কম্পোনেন্ট সিস্টেম ফেজ ডায়াগ্রাম। এখানে আছে পিওর কপারের আর এটা আছে হলো সিলিকন ডাইঅক্সাইডের। সিলিকন ডাইঅক্সাইডকে ইউনারি বলা হচ্ছে এই কারণে যে সিলিকন ডাইঅক্সাইড কনসিডার করা হয়েছে একটা স্টেবল কম্পাউন্ড, সো দ্যাটস হোয়াই ইট ইজ ইউনারি। তো এখানে খেয়াল করে দেখো কোঅর্ডিনেট যেটা আছে সেটা হলো প্রেসার এবং টেম্পারেচার, যে ফর্মই থাকুক না কেন এখানেও প্রেসার এবং টেম্পারেচার। সো ইউনারি ফেজ ডায়াগ্রাম গুলো ইউজুয়ালি প্রেসার ভার্সাস টেম্পারেচার একটা ডায়াগ্রাম। এবং এখানে এই যে লাইন গুলা আছে, আবার কিছু লাইন দিয়ে পুরো ফেজ ডায়াগ্রাম কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। আমাদের নর্মাল ম্যাপের মধ্যে যেরকম দেখি রাস্তা দেখি বা একটা বাউন্ডারির একটা সীমানার একটা, যেমন দেশের কান্ট্রির একটা বাউন্ডারি থাকে, এই বাউন্ডারি পার হয়ে গেলে আরেকটা কান্ট্রি, সেরকম এখানে ওই ধরনের জিনিসপত্র আছে। আমরা কিছু লাইন পাবো এবং এই লাইনগুলো পুরো ফেজ ডায়াগ্রামটাকে কয়েকটা এলাকায় ভাগ করবো। সো আমরা এখানে বলতেছি দিস ইজ zone for solid, this is area for liquid, this is area for gas and so on. সিলিকন ডাইঅক্সাইডের এখানে সলিড অবস্থায় অনেকগুলো ফেজ থাকে। আমরা জানি সিলিকন ডাইঅক্সাইড ইজ অ্যান ইলেকট্রোপিক ম্যাটেরিয়াল, ঠিক আছে, বা পলিমরফিক ম্যাটেরিয়াল, যার কারণে সলিড অবস্থায় এটা আলফা কোয়ার্টজ থাকে, বিটা কোয়ার্টজ থাকে, বিটা 2 ট্রিটিমাইট থাকে, ক্রিস্টালাইট, অল দিস আর সলিড ফর্ম। তারপরে লিকুইড, তারপরে ভেপারস। তার মানে এই যে সলিডের যে গ্যাস, সলিড গ্যাসের লাইনটা আছে এখানে অনেকগুলো ব্রাঞ্চ এখানে আমরা পাচ্ছি। সলিড এবং গ্যাস লিকুইড পর্যন্ত আমরা অনেকগুলো করছি। সো এই ট্রান্সফরমেশন গুলো হচ্ছে। সো দিস ইজ আ ফেজ ডায়াগ্রাম ফর ইউনারি সিস্টেম হুইচ ইজ প্রেসার ভার্সাস টেম্পারেচার ডায়াগ্রাম। দিস ইজ বাইনারি ডায়াগ্রাম, এটা হলো বাইনারি লেড টিন সিস্টেম। তার মানে মেটালিক সিস্টেমের মধ্যে এটা আছে, সিরামিক সিস্টেমের মধ্যে এখানে দেখানো হয়েছে হলো সিলিকন ডাইঅক্সাইড অ্যালুমিনিয়াম সিস্টেম। এখানেও ডায়াগ্রামটা আঁকা হয়েছে নট প্রেসার ভার্সাস টেম্পারেচার, এখানে আছে টেম্পারেচার ভার্সাস কম্পোজিশন। কম্পোজিশনটা আমরা জানি মেটালার্জিস্টরা সাধারণত ওয়েট পার্সেন্ট প্রেফার করি, সো এখানে ওয়েট পার্সেন্ট হিসেবে দেওয়া আছে। আমরা অ্যাটম ফ্র্যাকশনও দিতে পারি, কোনো কোনো জায়গায় দুইটাই থাকে, এক জায়গায় অ্যাটম ফ্র্যাকশন থাকে, এক জায়গায় ওয়েট পার্সেন্ট থাকে, and so on. Generally আমরা ওয়েট পার্সেন্ট প্রেফার করি। সো দিস ইজ এ টেম্পারেচার ভার্সাস কম্পোজিশন ডায়াগ্রাম, এখানেও তাই। এবং এখানে এগেইন লাইনগুলো দেখো আগেরটা একরকম ছিল, এখানে আরেক রকম হয়ে গেছে। এনিওয়ে লাইন আছে এবং লাইনগুলো কতগুলো এলাকায় ভাগ করেছে ফেজ ডায়াগ্রামকে। এটা লিকুইডের এলাকা, এখানে লিকুইড প্লাস লেড, পিওর লেডের এলাকা, এটা টিন প্লাস লেডের এলাকা, এন্ড সো অন। এখানেও তাই আছে, অনেকগুলো ফেজ আছে। এটা হলো লিকুইড ফেজ, এটা মোলাইট বলে একটা ফেজ আছে, পিওর সিলিকা ফেজ পাওয়া যায়, পিওর অ্যালুমিনিয়াম ফেজ পাওয়া যায়, এন্ড সো অন। সো ফেজ ডায়াগ্রাম তাহলে আমরা পাচ্ছি যে বেসিক্যালি ইটস এ ম্যাপ দ্যাট শোজ দ্য ডোমেইন অফ স্টেবিলিটি অফ ফেজেস এন্ড দেয়ার কম্বিনেশন। তার মানে হলো কি ডোমেইন অফ স্টেবিলিটি। ডোমেইন কাকে বলে? ডোমেইন হলো এলাকা যেখানে
কেউ থাকে। তো ডোমেইন অফ স্টেবিলিটি অফ ফেজেস, তার মানে একটা স্টেবল ফেজ যে এলাকায় থাকে সে এলাকাটা মার্ক করা আছে, অথবা একাধিক ফেজ যে এলাকায় থাকে সেটাকে মার্ক করা আছে। ফর এক্সাম্পল এই ডায়াগ্রামটা যদি আমি দেখি, এই ডায়াগ্রামের মধ্যে এই এলাকাটা হলো সলিডের এলাকা, এখানে একটা সলিড ইন্ডিকেট করা হচ্ছে যেহেতু সেজন্য শুধু এস লেখা হয়েছে। সো এই এলাকাটা হলো সলিডের এলাকা এবং সলিডের এলাকাকে মার্ক করা হয়েছে। এখানে কেবলমাত্র সলিড থাকতে পারে দিস কন্ডিশনে, ঠিক আছে। যদি এখানে আমি লিকুইড চাই আলটিমেটলি পাবো না। লিকুইড যদি আমি সামহাউ যদি ধরে বেঁধে লিকুইডকে এখানে আনতে পারি, এটা আনস্টেবল একটা লিকুইড পাবো, এবং এটাকে যদি সুযোগ দেই, সময় দেই, সে চেঞ্জ হয়ে যাবে কিন্তু সলিড। এখানে যে বাউন্ডারি যেগুলো আছে, এই বাউন্ডারি লাইনগুলো হলো দুইটা ফেজের এলাকা, এখানে দুইটাই একসাথে থাকে, আমরা একটু পরে আরো দেখবো। সো বেসিক্যালি এটা হলো একটা সলিডের এলাকা, এটা লিকুইডের এলাকা, দিস ইজ গ্যাসেস এলাকা। সো দিস আর দ্য ডোমেইনস অফ দিস ফেজেস। সো দিস ইজ ডোমেইন অফ গ্যাস ফেজ, domain of liquid phase, and so on. A point in the diagram represents a state of the system. So, যে কোনো particular point, একটা এই particular pointটা হলো state of the system যেখানে solid state থাকে, state of the system, এবং এইখানে at this given temperature and pressure আমরা যদি চাই এবং ওই ম্যাটেরিয়ালটাকে যদি খুঁজি, তাহলে আমরা ওই ম্যাটেরিয়ালটা সলিড অবস্থায় পাবো, বিকজ এটা সলিডের ডোমেইনের মধ্যে ওই স্টেটটা আছে। So reading the phase diagram will then tell you at that state when it comes to equilibrium, তার মানে এই একটা পার্টিকুলার পয়েন্ট যদি ধরি এবং আমরা যদি ইকুইলিব্রিয়াম অ্যাটেইন করি ওই পার্টিকুলার পয়েন্টে, তার মানে ওই পার্টিকুলার প্রেসার এবং পার্টিকুলার টেম্পারেচারে যদি আমি ইকুইলিব্রিয়াম অ্যাটেইন করি, তাহলে আমরা ফেজ ডায়াগ্রাম থেকে কি কি ইনফরমেশন পাবো। এক নম্বর হলো what phases are present there. এখানে ফর এক্সাম্পল এই পার্টিকুলার কন্ডিশন, আমি সরি কলম এটা বের করি, sorry, back kori kemne, okay, column kori kemne, sorry, so laser pointer. So reading the phase diagram, equilibrium condition e for example এই particular point e jodi dekhi তাহলে what phases are present, তার মানে এখানে একটা ফেজ আছে which is solid, the state of these phases, তার মানে এখানে স্টেটটা হলো সলিড স্টেট, the relative quantity of each phase, তার মানে এখানে যদি একাধিক ফেজ থাকে তাহলে প্রত্যেকটা ফেজ কতটুকু অ্যামাউন্ট আছে সেটাও ইন্ডিকেট করে। যেহেতু এখানে সলিড ফেজ আছে তার মানে 100% সলিড। আমি যদি 10 কেজি ম্যাটেরিয়াল নিয়ে যদি আমি দেখতাম তাহলে এখানে 10 কেজি সলিড পাওয়া যাবে। অন দ্য আদার হ্যান্ড যদি মনে করো এই জায়গায় যদি আমি দেখি এই কন্ডিশনটা, তাহলে আমরা দেখতে পাচ্ছি সলিড এবং লিকুইড আছে। সো হোয়াট ফেজেস আর প্রেজেন্ট, দুইটা ফেজ আছে এবং স্টেট অফ দোজ ফেজেস হলো স্টেট হলো সলিড স্টেট, লিকুইড স্টেট, এবং তাদের অ্যামাউন্ট কত আছে সেটাও আমরা বের করতে পারবো, যে এই 10 কেজি ম্যাটেরিয়ালের মধ্যে কত কেজি সলিড আছে কত কেজি লিকুইড আছে সেটাও আমরা আইডেন্টিফাই করতে পারবো। সো দিস আর দ্য ইনফরমেশন যেটা আমরা ফেজ ডায়াগ্রাম থেকে পেয়ে থাকি। সো এই ফেজ ডায়াগ্রাম কনস্ট্রাক্ট করার আগে বা ফেজ ডায়াগ্রাম বোঝার আগে আমাদের আগে ইকুইলিব্রিয়াম সম্বন্ধে একটু জানতে হবে। আমরা মনে আছে আমরা কোথায় বলেছিলাম, চ্যাপ্টার 5 এ কন্ডিশন ফর ইকুইলিব্রিয়াম যখন বের করেছিলাম, ইউনারি টু ফেজ সিস্টেমের বেলায় দেখেছিলাম। তার মানে ইউনারি সিস্টেমের মধ্যে মনে করেছিলাম যে আলফা এবং বিটা দুইটা ফেজ আছে এবং দুইটা ফেজ যদি ইকুইলিব্রিয়ামে থাকতে হয় তাহলে পরে তিনটা শর্ত আমরা বলেছিলাম টেম্পারেচার অফ আলফা উড বি ইকুয়াল টু টেম্পারেচার অফ বিটা, যেটাকে বলেছিলাম থার্মাল ইকুইলিব্রিয়াম। তারপরে বলেছিলাম প্রেসার অফ আলফা ইজ ইকুয়াল টু প্রেসার অফ বিটা হুইচ ইজ কল্ড মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম, এবং আরেকটা ছিল মিউ অফ আলফা, তার মানে কেমিক্যাল পটেনশিয়াল অফ আলফা ইজ ইকুয়াল টু কেমিক্যাল পটেনশিয়াল অফ বিটা, এবং যেটা বলেছিলাম আমরা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। সো এই তিনটা ইকুইলিব্রিয়াম অবশ্যই অ্যাটেন্ড করতে হবে যদি একটা সিস্টেম ইকুইলিব্রিয়ামে থাকে। এখন ওখানে ছিল শুধু একটা কম্পোনেন্ট এবং দুইটা ফেজ অনলি। এখন এটাকে আমরা যদি জেনারেলাইজ করি, মাল্টি কম্পোনেন্ট সিস্টেম যদি হয়, অনেকগুলো কম্পোনেন্ট আছে এট দ্য সেম টাইম অনেকগুলো ফেজ থাকে, সেই সমস্ত ক্ষেত্রে আমরা কি করব, ঠিক আছে। সো বাই দ্য ওয়ে এই আমাদের এই ইকুইলিব্রিয়ামটা কেন জানা দরকার, বিকজ যদি আমরা এই ফেজটাকে আমরা ড্র করতে চাই, এই ফেজ ড্র করাটা কি করতে হবে, আমরা কোঅর্ডিনেট বাছাই করলাম প্রেসার ভার্সেস টেম্পারেচার। সো একটা স্কোয়ার এখানে আঁকলাম, লেটস সে আমরা যে লিমিট গুলো যদি জানি, এটা 0 ডিগ্রি ফর এক্সাম্পল, এটা মনে করো একটা 1000 ডিগ্রি। সো এই স্কেলে প্রেসার মনে করো এটা একটা যাই ধরুন 1 অ্যাটমসফিয়ার থেকে শুরু করে 1000 অ্যাটমসফিয়ার। সো এই লেভেলে আমরা একটা রেক্ট্যাঙ্গুলার ড্র করলাম এবং তারপরে আমাদের মেইন কাজ হলো এই লাইনগুলো এস্টাবলিশ করা। লাইনগুলো যদি আমি আঁকতে পারি তাহলে পরে আমরা ফেজ ডায়াগ্রামটা আঁকা হয়ে গেল। সো এই লাইনগুলো মানে কি, এই লাইনটা হলো সলিড লিকুইড ইকুইলিব্রিয়াম, এই লাইনটা হলো লিকুইড গ্যাস ইকুইলিব্রিয়াম,
এই লাইনটা হলো সলিড গ্যাস ইকুইলিব্রিয়াম। সো তার মানে এই তিনটা ইকুইলিব্রিয়ামের জন্য তিনটা লাইন পাওয়া যাবে, যে লাইনগুলোকে বলতেছি আমরা ফেজ বাউন্ডারি। তার মানে এই লাইনটা সলিড এবং লিকুইড ফেজকে আলাদা করছে। সিমিলারলি এই লাইনটা লিকুইড এবং গ্যাস ফেজকে আলাদা করছে। তার মানে এই ফেজ বাউন্ডারি গুলো আমাদের রাখতে হবে। এবং এই ফেজ বাউন্ডারি কোত্থেকে পাবো আমরা জানি, এই ফেজ বাউন্ডারিটা মানে হলো এখানে দুইটা ফেজ একসাথে আছে, তার মানে দুইটা ফেজ ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আছে। সো আমাদের আলটিমেটলি এই কন্ডিশন আন্ডার হুইচ দ্য পেয়ার অফ ফেজ মে কোএক্সিস্ট অ্যাট ইকুইলিব্রিয়াম, সেই জিনিসটা আমাদেরকে লাগবে। এখন যদি মাল্টি কম্পোনেন্ট সিস্টেম এবং হেটেরোজেনাস সিস্টেম যদি হয়, তার মানে অনেকগুলো কম্পোনেন্ট আছে, অনেকগুলো ফেজ আছে, তাহলে পরে এই কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম আগে আমরা যে তিনটা পেয়েছিলাম ফর ইউনারি টু ফেজ সিস্টেম, সিমিলার আর্গুমেন্টস দিয়ে আমরা করতে পারি, যদিও এটা তখন ম্যানুয়ালি করা ডিফিকাল্ট হয়ে যাবে। ইউ হ্যাভ টু ইউজ কম্পিউটারস বিকজ দেয়ার আর সো মেনি ফেজেস, সো মেনি। সো কিন্তু আমাদের মেকানিজমটা, মেথডটা সেম। আমরা প্রথমে ডিইউ একটা ইকুয়েশন বানিয়েছিলাম, সেখান থেকে এন্ট্রপির একটা ইকুয়েশন নিয়েছিলাম, বিকজ আমাদের যে ক্রাইটেরিয়া ফর ইকুইলিব্রিয়াম ছিল সেটা হলো যে ফর আইসোলেটেড সিস্টেম ইকুইলিব্রিয়াম ফেজ হ্যাজ দ্য ম্যাক্সিমাম এন্ট্রপি। এটা ছিল আমাদের ক্রাইটেরিয়া ফর ইকুইলিব্রিয়াম, সেখান থেকে কন্ডিশন ফর ইকুইলিব্রিয়াম বের করেছিলাম। সো এই ক্রাইটেরিয়া বের করার জন্য আমাদের ডিইউ রেসপেক্ট ইকুয়েশন নিয়েছিলাম, সেখান থেকে এন্ট্রপি বের করেছিলাম। এবং আমরা কি করেছিলাম, আলফার জন্য একটা এন্ট্রপি নিয়েছিলাম, বিটার জন্য একটা এন্ট্রপি ইকুয়েশন বের করেছিলাম, তারপর দুটো যোগ করে এন্ট্রপি অফ দ্য সিস্টেম বের করেছিলাম। এখানেও এক্স্যাক্টলি তাই। আমাদের এখানে কন্ডিশন হলো কম্পোনেন্ট শুধু একটা না, এখানে আছে সি সংখ্যক কম্পোনেন্ট, ঠিক আছে? এবং ফেজ আছে এখানে শুধুমাত্র দুইটা না, আলফা বিটা না, এখানে পি সংখ্যক ফেজ আছে। বাই দ্য ওয়ে, এই পিটাকে এই প্রেসার সাথে তফাৎ বোঝানোর জন্য এটাকে একটু ডিফারেন্ট ওয়েতে আমরা লিখেছি। তো সি এবং পি দুইটা একটু অন্যভাবে লেখা হয়েছে যাতে করে বুঝতে সুবিধা হয়। সো সেম এর জন্য তাইলে আমাদের এই ইকুয়েশনটা মডিফাই করা হচ্ছে। প্রথম হলো এই পুরাটাই যতগুলো ফেজ আছে প্রত্যেকটা ফেজের জন্য লিখতে হবে। সো ডিইউ সিস্টেম ইজ ইকুয়াল টু ডিইউ আলফা প্লাস ডিইউ বিটা প্লাস ডিইউ গামা যত আছে পি পর্যন্ত। তো সেই জন্য আমরা ফেজের জন্য একটা সামেশন সাইজ ইউজ করেছি, আলফা ইজ ইকুয়াল টু 1 থেকে পি পর্যন্ত। সো সবগুলো ফেজের জন্য আমাদের ডিইউ লাগবে, ডিভি লাগবে এবং ডিএন লাগবে, সেটা আমরা করেছি। এট দ্য সেম টাইম এন মিউ, যেটা মিউ কে বলে কেমিক্যাল পটেনশিয়াল, তার মানে এটা কম্পোজিশন ইন্ডিকেট করে অফ দ্য সিস্টেম। এখন যেহেতু সিস্টেমের মধ্যে অনেকগুলো এলিমেন্ট আছে, সুতরাং মিউ অফ 1, মিউ অফ 2, মিউ অফ 3 এরকম লাগবে। সুতরাং প্রতিটা ফেজের মধ্যে আবার একাধিক কম্পোনেন্ট আছে, কম্পোনেন্টের জন্য আমাদের এখানে একটা তখনই লাগবে, এখানে লাগবে না, কম্পোজিশনের জন্য লাগবে। সো কম্পোজিশনে কে মানে হলো নাম্বার অফ কম্পোনেন্ট, সো কে ইজ ইকুয়াল টু 1 থেকে 3 পর্যন্ত। সো মিউ অফ 1, 2, 3, 4 প্রতিটা ফেজের জন্য, আলফা ফেজ, বিটা ফেজ এটসেট্রা। সো এই হলো আমাদের ওভারঅল এন্ট্রপি অফ দ্য সিস্টেম ইকুয়েশনটা ফর মাল্টি ফেজ মাল্টি কম্পোনেন্ট সিস্টেমের জন্য। এবং এখান থেকে আমরা আগের মতো সিস্টেমেটিক্যাল ওয়েতে আমরা কন্ডিশন ফর ইকুইলিব্রিয়াম বের করতে পারি, এবং এটা কন্ডিশন ফর ইকুইলিব্রিয়াম যেটা আসে সেটা হলো এইগুলা, ঠিক আছে? সো আমাদের মনে আছে যে শুধুমাত্র টু ফেজ সিস্টেম যখন ছিল আমরা বলেছিলাম টি আলফা ইজ ইকুয়াল টু টি বিটা, পি আলফা ইজ ইকুয়াল টু পি বিটা এন্ড মিউ আলফা ইজ ইকুয়াল টু মিউ বিটা। সো এই তিনটা ছিল আমাদের কন্ডিশন ফর ইকুইলিব্রিয়াম। এখন থার্মাল ইকুইলিব্রিয়ামটা এক্সটেন্ড করা হয়েছে টি ফেজ পর্যন্ত। সো টি আলফা, টি বিটা, টি গামা এটসেট্রা এটসেট্রা টু টি অফ পি। প্রেসার লেভেলে একই কথা বলা হয়েছে। মিউর মধ্যেও সেম আছে, কিন্তু কম্পোনেন্ট 1 এর জন্য এটা, কম্পোনেন্ট 2 এর জন্য এটা, এরকম ভাবে সি সংখ্যা কম্পোনেন্টের জন্য আসবে। তো এই এতগুলো কন্ডিশন ফর ইকুইলিব্রিয়াম আমাদের এখানে আসতেছে। সো দিস ইজ কন্ডিশন ফর ইকুইলিব্রিয়াম ফর মাল্টি কম্পোনেন্ট মাল্টি ফেজ সিস্টেম, ঠিক আছে? স্যার মানে একটা কম্পোনেন্ট এটার আরেকটা ফেজের সাথে ইকুইলিব্রিয়ামে থাকবে, কিন্তু অন্য কম্পোনেন্টের সাথে ইকুইলিব্রিয়ামে থাকবে না। একটা ফেজের মধ্যে আলটিমেটলি তোমার এখানে যে কম্পোনেন্ট 2 জন্য ফেজের মধ্যে সবগুলা সেম হবে, কম্পোনেন্ট 3 এর জন্য সবগুলা ফেজে সেম থাকবে, ঠিক আছে? জি স্যার। সো বাই দ্য ওয়ে, এটা কখনোই পরীক্ষায় ডিসকাস করতে দিবে না, বিকজ এটা পরীক্ষায় ডেফিনেটলি সময় অ্যাভেলেবল থাকবে না, ইট উইল বি কমপ্লেক্স। শুধু আমরা জাস্ট অফারটা বোঝার জন্য এখানে এক্সপ্লেন দেখালাম। ওকে, সো ফেজ ডায়াগ্রাম কনস্ট্রাক্ট করতে গেলে ফার্স্ট থার্মোডাইনামিক রুল বা প্রিন্সিপালটা যেটা লাগে সেটাকে বলে গিবস ফেজ রুল। তোমরা হয়তো ফিজিক্সে বা কেমিস্ট্রিতে পড়ে থাকবা গিবস ফেজ রুল সম্বন্ধে, যেটা ডিগ্রিজ অফ ফ্রিডম রিলেটেড একটা ইকুয়েশন। এখানে কি বলতেছে যে একটা স্টেটকে ডিফাইন করতে গেলে পরে কয়টা ভেরিয়েবল লাগবে, কয়টা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল লাগবে।
যেটা দিয়ে আমরা স্টেটকে কমপ্লিটলি ডিফাইন করতে পারবো। আমরা জানি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অনেক আছে, টেম্পারেচার আছে, প্রেসার আছে, ভলিউম আছে, দেয়ার আর সো মেনি ভেরিয়েবলস আমরা দেখেছি চ্যাপ্টার 4 এর মধ্যে। সো কয়টা মিনিমাম ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল লাগবে একটা স্টেটকে ডিফাইন করতে, সেই ভেরিয়েবল গুলাকে বলে ডিগ্রিজ অফ ফ্রিডম, সেই নাম্বার অফ ভেরিয়েবলকে বলে ডিগ্রিজ অফ ফ্রিডম। সো ইট ইজ দ্য স্মলেস্ট নাম্বার অফ ইন্টেন্সিভ ভেরিয়েবল, ইন্টেন্সিভ খেয়াল করো, নট ভলিউম, ভলিউম ইজ অ্যান এক্সটেন্সিভ ভেরিয়েবল। সো কয়টা ইন্টেন্সিভ ভেরিয়েবল আমাকে ডিফাইন করতে হবে, স্মলেস্ট নাম্বার দ্যাট দ্য এক্সপেরিমেন্টাল ক্যান ভ্যারি ইন্ডিপেন্ডেন্টলি। ঠিক আছে, এক্সপেরিমেন্টের সময় আমি ফেজের কোনো চেঞ্জ না করে, যেখানে সলিড ফেজই আছে, সব সময় সলিড ফেজ থাকবে, কিন্তু আই ক্যান ভ্যারি টেম্পারেচার, আই ক্যান ভ্যারি প্রেসার। সো দুইটাই ভ্যারি করতে পারি, অন্য একটা আসতেছে। সো কয়টা মিনিমাম নাম্বার অফ ভেরিয়েবল আমি এটা করতে পারি, ইন্ডিপেন্ডেন্টলি চেঞ্জ করতে পারি without changing the number of phases at equilibrium, সেটাই হলো ডিগ্রিজ অফ ফ্রিডম। ঠিক আছে, তাহলে এইটা জিনিসটা হবে কি, যে মনে করো 10টা ভেরিয়েবল আছে, তো 10টা ভেরিয়েবল সবগুলোই আমরা ইন্ডিপেন্ডেন্টলি চেঞ্জ করতে পারি না, বিকজ দেয়ার আর সাম ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অ্যাজ ওয়েল। সো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বের করতে গেলে আমাদের কি করতে হবে, ডিফারেন্স ইন টোটাল ভেরিয়েবল মাইনাস ডিফারেন্স ইন ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ঠিক আছে, সো আমরা তাহলে প্রথম কি করব, টোটাল ভেরিয়েবল কয়টা আছে ফর দ্য সিস্টেম সেটা আমরা বের করব, এবং তারপরে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কয়টা আছে সেটা বের করব। এটাকে মাইনাস করলে পরে যেটা পাওয়া যাবে সেটাই হলো নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সেটাই হলো ডিগ্রিজ অফ ফ্রিডম। ওকে, তো এই পুরো জিনিসটাই টোটাল নাম্বার অফ ভেরিয়েবল কয়টা, রিলেশন কয়টা, সবগুলি আমরা একটু আগে যে কন্ডিশন ফর ইকুইলিব্রিয়াম বের করলাম সেখান থেকে আমরা বের করব। সো দিস ইজ আওয়ার কন্ডিশন ফর ইকুইলিব্রিয়াম। ঠিক আছে, এবং এখানে তিনটা ভেরিয়েবল, তিন ধরনের ভেরিয়েবল আছে, একটা হলো টেম্পারেচার, একটা প্রেসার, আর একটা হলো কেমিক্যাল পটেনশিয়াল, যেটা কম্পোজিশন রিলেট করে। তো ক্যান ইউ টেল মি এখানে কয়টা ভেরিয়েবল আছে, টোটাল ভেরিয়েবল কয়টা? কেউ কি বলতে পারবা? স্যার পি ইনটু সি। পি ইনটু সি। তো রো ভার্সাস কলাম যদি আমি চিন্তা করি, এইখানে টোটাল পি সংখ্যক ভেরিয়েবল আছে, এইখানে সি সংখ্যক ভেরিয়েবল আছে কি? স্যার সি প্লাস 2, সি প্লাস 2। ওকে, হইতে পারে, লজিক্যাল একটা হইতে পারে, কিন্তু একটা জিনিস খেয়াল করো, মনে করো আমি একটা অ্যালয় বানাচ্ছি, ঠিক আছে, এর সাথে বি মিশিয়ে একটা অ্যালয় করতেছি, তোমার কম্পোজিশন বলা আছে 10% বি মিশাইতে হবে। ঠিক আছে, তাহলে এইটা অ্যালয়টা কেমনে বানাবা? 10% বির সাথে এ কত পার্সেন্ট দিবা? 90%। তার মানে একটা কম হবে। 90 কোথা থেকে আসলো? বিকজ যখন আমরা বাইনারি বলি, তার মানে একটা কম্পোজিশন জানলেই চলে, আরেকটা জানা হয় না, তাই না? অটোমেটিক জেনে যাই, বিকজ টোটাল মাইনাস ওইটা দিলেই হয়ে যাচ্ছে। তার মানে যতগুলো কম্পোনেন্ট থাকে ইন দ্য অ্যালয়, 1 মাইনাস করলে পরে নাম্বার অফ ভেরিয়েবল পাওয়া যাবে, কারণ বাকিটা আমি অন্যগুলোর যোগফল করে টোটাল থেকে মাইনাস করে পেয়ে যাবো। সুতরাং যদিও এখানে সিস্টেমে সি সংখ্যক কম্পোনেন্ট আছে, কিন্তু বেসিক্যালি সি সংখ্যক ভেরিয়েবল নাই, ভেরিয়েবল আছে হলে একটা কম, 1 মাইনাস সি। তাহলে এই 1 মাইনাস সি হলো কম্পোজিশনের জন্য এখান থেকে শুরু করে এই পর্যন্ত, আর তার সাথে প্রেসারের জন্য একটা লাগবে, টেম্পারেচারের জন্য একটা লাগবে। ঠিক আছে, তো টোটাল ভেরিয়েবল আমি আলটিমেটলি পাচ্ছি সেটা হলো কম্পোজিশন, তার মানে এই কলামে যেটা আসতেছে সি মাইনাস 1 প্লাস 2 ইজ ইকুয়াল টু সি প্লাস 1, আর এদিকে রো আছে হলো পি সংখ্যক, সো পি ইনটু সি প্লাস 1। বুঝা গেছে? জি স্যার। ওকে, এইবার বলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কয়টা আছে? ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কয়টা আছে সেটা বোঝার উপায় কি? কোন জিনিসটা ডিপেন্ডেন্ট সেটা কেমনে বুঝবো? ডিপেন্ডেন্ট মানে একটা রেসপেক্টে আমি একটা ক্যালকুলেট করতে পারবো, তাই তো? দ্যাট ইজ দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। y ইজ ইকুয়াল টু mx প্লাস c, তার মানে x y টা x এর ডিপেন্ডেন্ট, সো x এর সাথে y এর একটা রিলেশন আছে। তার মানে আরো সোজা ভাষায় যদি বলি, এই যে আমাদের কন্ডিশন ফর ইকুইলিব্রিয়াম যেটা আছে, সেখানে যে কয়টা ইকুয়াল সাইন আছে সেই কয়টা রিলেশন আছে, বোঝা যাবে? এটা বোঝা যায় তাহলে? তার মানে এই একটা ইকুয়েশন আছে, সো এটা রেসপেক্টে এটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এই একটা ইকুয়েশন আছে, তার মানে এটা রেসপেক্টে এটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সো আলটিমেটলি এখানে কয়টা ইকুয়েশন আছে বলতে পারবা এই রোতে?
p-1 p-1 এক্স্যাক্টলি, কারণ একটা কম আছে। সো আমাদের এই রোতে আছে ইকুয়েশন p-1 আর এই ভার্টিক্যালি কয়টা আছে, তাহলে ভার্টিক্যালি কয়টা রো আছে? c+1 সরি স্যার c+2 c+2 ইয়েস c+2। সো তাহলে আলটিমেটলি আমরা যেটা পাচ্ছি সেটা হলো p-1 মাল্টিপ্লাইড বাই c+2। এখানে আমি একটু অন্যভাবে বলছি, সেখানে কেন কি বললাম সেটা হলো এখানে হলো p-1 আছে, টেম্পারেচার প্রেসারের জন্য 2টা, আর এখানে আসতেছে c+2 হলো এখানে টোটাল নাম্বার অফ রো, p-1 এর নাম্বার অফ কলাম। সো তাহলে এবারে আমরা দুইটা ইকুয়েশন পেয়ে গেলাম, একটা হলো m সেটা হলো টোটাল ভ্যারিয়েবল কয়টা, আর n টোটাল ইকুয়েশন কয়টা। এখন m থেকে যদি n মাইনাস করি তাহলে আমরা আমাদের ডিগ্রিজ অফ ফ্রিডম পাবো, তার মানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল পাবো। সো এটা থেকে এটা মাইনাস করে এখানে যদি নেসেসারি কাটাকাটি করি তাহলে আমরা এই রিলেশনটা পাবো, f is equal to c minus p plus 2, that is called Gibbs phase rule। ঠিক আছে, very important একটা রুল ইন ডিটারমিনিং দ্য ফেজ ডায়াগ্রামস। ফেজ ডায়াগ্রামের নেচার এক্সপ্লেইন করতে গেলে পরে এই ইকুয়েশনটা আমাদের লাগে। ঠিক আছে, সো f হলো ডিগ্রিজ অফ ফ্রিডম, তার মানে নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা নাম্বার অফ ভেরিয়েবল আই ক্যান ভ্যারি ইন্ডিপেন্ডেন্টলি উইদাউট চেঞ্জিং অর অল্টারিং দ্য ওভারঅল সিস্টেম। আর c হলো নাম্বার অফ কম্পোনেন্ট ইন দ্য সিস্টেম, p হলো নাম্বার অফ ফেজেস ইন দ্য সিস্টেম। এটা একটা ইউজ বা অ্যাপ্লিকেশন আমরা দেখি, ফর এক্সাম্পল দিস ওয়ান, লেটস সে। So for one component system, আমরা জানি one component system কে pressure versus temperature diagram-এ করা হয়, এবং this is our phase rule. So single phase zone যেটা আছে solid, liquid অথবা গ্যাস, তো এটার জন্য ভ্যারিয়েবল কয়টা লাগে? ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কয়টা? মনে রাখতে হবে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হলো আমি আমার ইচ্ছা মতো কয়টা সিলেক্ট করতে পারবো। আমি এখানে মনে করো প্রেসার যদি 1 অ্যাটমসফিয়ার নেই, সো আমি প্রেসার 1 অ্যাটমসফিয়ারকে 2 অ্যাটমসফিয়ারও করতে পারি, কোনো সমস্যা নেই, এটা ইকুয়াল সলিড ফেজই থাকবো। আমি প্রেসারও চেঞ্জ করতে পারি, আমি টেম্পারেচারও চেঞ্জ করতে পারি। তার মানে এই সলিড জোনটা যেহেতু একটা এরিয়া আছে, সুতরাং আমি এখানে ইচ্ছা মতো এই দুটো ভ্যারিয়েবলই প্রেসার এবং টেম্পারেচার দুইটাই আমি চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, সো এটা ডিগ্রিজ অফ ফ্রিডম হলো 2। ঠিক আছে, এটা আমি ফর্মুলা থেকে যদি বোঝার চেষ্টা করি, এটা যেহেতু ইউনারি সিস্টেম, সো সি হলো 1, ফেজ হলো সিঙ্গেল ফেজ, তাহলে এফ কত হচ্ছে 1 1 কাটা গেল, এটা হলো 2। সো ডিগ্রিজ অফ ফ্রিডম 2, তার মানে হলো আমি এই জোনের মধ্যে দুইটা ভেরিয়েবলকে আমার ইচ্ছা মতো অল্টার করতে পারবো উইদাউট এনি চেঞ্জিং। তার মানে সলিড ফেজই থাকবে, এখানে কোনো লিকুইড ফেজ চলে আসবে না, এন্ড সো অন। টু ফেজ জোন কোনটা? টু ফেজ জোন হলো এই লাইনগুলা। এখন এই লাইনগুলোর নেচার আমি এই ইকুয়েশন থেকে যদি দেখি, সি হলো 1, পি হলো এখানে দুইটা, টু ফেজ জোন, তাহলে এই 2 2 কাটা যাবে, এফ হলো 1, তার মানে ডিগ্রিজ অফ ফ্রিডম ইজ ইকুয়াল টু 1। তার মানে আমি কেবলমাত্র একটা ভ্যারিয়েবল চেঞ্জ করতে পারবো। এটা মানে কি হচ্ছে, যে প্রেসার যদি 1 অ্যাটমসফিয়ার এখানে হয়, আমি যদি প্রেসারকে 0.1 করি, 1 কে চেঞ্জ করে 0.1 করলাম, ঠিক আছে, ভালো কথা, কিন্তু প্রেসার 0.1 করলাম, টেম্পারেচারও চেঞ্জ করলাম, তাহলে হবে না। প্রেসার চেঞ্জ করলে পরে টেম্পারেচার ফিক্সড, যে কোনো একটা তুমি চেঞ্জ করতে পারবা। টেম্পারেচার প্রেসার এখানে মনে করো 10 আছে, টেম্পারেচার আছে 20, তুমি প্রেসার 15 যদি করো, টেম্পারেচার অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। তুমি প্রেসারকে টেম্পারেচারকে ইচ্ছা মতো চেঞ্জ, সো দুইটা ভ্যারিয়েবল তুমি চেঞ্জ করতে পারবে না, কেবলমাত্র একটা ভ্যারিয়েবল চেঞ্জ করতে পারবে। সেই জন্য এটা বলা হচ্ছে one variable needs to be specified, so independent variable is 1, so degrees of freedom is equal to 1. এখানে একটা আছে ট্রিপল পয়েন্ট। ট্রিপল পয়েন্ট মানে যেখানে তিনটা ফেজ একসাথে থাকে। তো তিনটা ফেজ একসাথে থাকলে পরে এখন এটা ডিগ্রিজ অফ ফ্রিডম কত? c is equal to 1, p is equal to 3, so ultimately এটা ডিগ্রিজ অফ ফ্রিডম হয়ে যায় 0। তার মানে এই পয়েন্টটা ইজ ফিক্সড। এটা প্রেসারও কনস্ট্যান্ট, টেম্পারেচারও কনস্ট্যান্ট। তুমি প্রেসারও চেঞ্জ করতে পারবে না, টেম্পারেচারও চেঞ্জ করতে পারবে না। যদি প্রেসার চেঞ্জ করো, সিঙ্গেল 3 ফেজ সিস্টেম আর থাকবে না, এটা হয় 2 ফেজ হয়ে যাবে বা 1 ফেজ হয়ে যাবে। একইভাবে টেম্পারেচারও চেঞ্জ, মানে কোনোটাই তুমি চেঞ্জ করতে পারবে না। যদি চেঞ্জ করো তাহলে পরে তিনটা ফেজ থেকে আইদার একটা ফেজ গায়েব হয়ে যাবে অথবা দুইটা ফেজ গায়েব যাবে। তার মানে হলো তোমার সিস্টেমটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো দ্যাট ইজ কল্ড ডিগ্রিজ অফ ফ্রিডম, এবং কিভাবে এখানে অ্যাপ্লাই করা হচ্ছে। আমরা যদি একটা অ্যাসেসমেন্ট কোশ্চেন জিজ্ঞেস করি, এই বলতে পারবা হোয়াট ইজ দ্য ডিগ্রিজ অফ ফ্রিডম অফ দ্য লিকুইড ফেজ
of iron silicon carbon system. বলতে পারবা? Sir, 4. এখানে সি কত? C. সি হলো 3, যেহেতু এখানে টার্নারি সিস্টেম আয়রন কার্বন সিলিকন টার্নারি, সি 3, পি কত? 1. যেহেতু লিকুইড ফেজের ফ্রিডম জানতে চাইছে, তার মানে সিঙ্গেল লিকুইড ফেজের অবস্থা জানতে, সো পি ইজ ইকুয়াল টু 1। সো তার মানে আমাদের সি ইজ ইকুয়াল টু 3, পি ইজ ইকুয়াল টু 1, সেখানে ফর্মুলায় বসাইলে পরে 4। সো তার মানে ডিগ্রিজ অফ ফ্রিডম 4। 4টা ভেরিয়েবলকে আমি আমার ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবো। ওকে, সো আমরা ফেজ রুল সম্বন্ধে জানলাম। এখন স্ট্রাকচার অফ ফেজ ডায়াগ্রাম, তার মানে এই ফেজ ডায়াগ্রাম আঁকতে গেলে পরে আমাদের কোঅর্ডিনেট গুলো কি ইউজ করব। তো সাধারণত তিন ধরনের মেথড ইউজ করা যেতে পারে। একটা বলে যে অল অ্যাক্সিস আর থার্মোডাইনামিক পটেনশিয়াল, তার থার্মোডাইনামিক পটেনশিয়াল দিয়ে তুমি ফেজ ডায়াগ্রাম আঁকবা। থার্মোডাইনামিক পটেনশিয়াল কাকে বলে? পটেনশিয়াল হলো সেই ভ্যারিয়েবল গুলা যেটা কন্ডিশন ফর ইকুইলিব্রিয়ামের মধ্যে আছে। আমরা জানি কন্ডিশন ফর ইকুইলিব্রিয়ামে মাত্র 3টা জিনিস আছে, একটা হলো প্রেসার আছে, টেম্পারেচার আছে এবং কেমিক্যাল পটেনশিয়াল মিউ আছে, ঠিক আছে? সো এই তিনটার রেসপেক্টে তুমি যদি ফেজ ডায়াগ্রাম আঁকো তাহলে এক ধরনের ইনফরমেশন হবে। সো অল অ্যাক্সিস আর থার্মোডাইনামিক পটেনশিয়াল। সেকেন্ড যেটা হলো যে তুমি শুধুমাত্র একটা পটেনশিয়াল অ্যাক্সিস নিলা, বাকিগুলো অন্য জিনিস নিলা। মনে করো টেম্পারেচার ভার্সেস ভলিউম একটা ডায়াগ্রাম আঁকলে, অথবা এনট্রপি ভার্সেস ভলিউম নিলা। এনট্রপি ভার্সেস ভলিউম নিলে কি হবে? কোনোটাই থার্মোডাইনামিক পটেনশিয়াল না, উই আর টকিং অ্যাবাউট কেস 3, ঠিক আছে? সো এই তিন ভাবে ডায়াগ্রাম আঁকা যেতে পারে। এখানে একটা এক্সাম্পল দিয়েছি, ইউনারি সিস্টেম আঁকা হয়েছে। বোথ ইউনারি সিস্টেমে দুইটা লাগে, কিভাবে দুইটা লাগে একটু পরে বলছি। সেখানে বোথ অ্যাক্সিস আর পটেনশিয়াল, প্রেসার এবং টেম্পারেচার দুইটাই থার্মোডাইনামিক পটেনশিয়াল। তো এটা দেখো ডায়াগ্রাম এক রকমের আসছে। এখানে করা হয়েছে প্রেসার ভার্সেস ভলিউম ডায়াগ্রাম। প্রেসার হলো পটেনশিয়াল, ভলিউম ইজ নট পটেনশিয়াল, বিকজ কন্ডিশন ফর ইকুইলিব্রিয়ামের মধ্যে ভি আলফা ইজ ইকুয়াল টু ভি গামা, ভি বিটা, এই ধরনের কোনো কথা নাই, ঠিক আছে? ওখানে শুধু 3টা কন্ডিশন ছিল। সো এটা ডায়াগ্রামটা দেখো কিভাবে মডিফাই হয়ে গেল। সেম ম্যাটেরিয়ালের ডায়াগ্রাম, কিন্তু অ্যাক্সিস চেঞ্জ করার কারণে ডায়াগ্রাম ডিফারেন্ট হয়ে গেল। সিমিলারলি এটা হলো নাইদার অ্যাক্সিস ইজ পটেনশিয়াল, এখানে এন্ট্রপি নেওয়া হয়েছে, ভলিউম নেওয়া হয়েছে, কোনোটাই পটেনশিয়াল না, এবং ডায়াগ্রাম বিকামস আরো কমপ্লিকেটেড, ঠিক আছে? তো যখন আমরা পটেনশিয়াল থেকে নন পটেনশিয়ালের দিকে যাচ্ছি, ডায়াগ্রামটা সাধারণত কমপ্লিকেটেড হয়ে যায়। তারপরেও এই জিনিসগুলো প্রেফারেবল। কেন প্রেফারেবল? বিকজ উই গেট মোর ইনফরমেশন এই সমস্ত ডায়াগ্রাম থেকে। কিভাবে অ্যাডিশনাল কি ইনফরমেশন পেতে পারি? মনে করো এই ডায়াগ্রামটা দেখতে কি ভেরি সিম্পল, আঁকাও ভেরি সিম্পল, বোঝাও খুবই সিম্পল, ঠিক আছে? তো এখানে আমরা তাহলে কি ইনফরমেশনটা বেসিক্যালি পাই? আমরা শুধু ফেজ বাউন্ডারিটা পাচ্ছি এবং ফেজ কোনটা কোন কন্ডিশনে স্টেবল সেটা বলছি। কিন্তু মনে করো 2 ফেজ জোন বা 3 ফেজ জোন যদি থাকে, সেখানে অ্যামাউন্ট আমরা বলতে পারি না। মনে করো এখানে 2 ফেজ জোন, এটা 2 ফেজ জোন আছে, আলফা এবং এপসাইলন এই দুইটা ফেজ একসাথে থাকে। কারণ 10 কেজি ম্যাটেরিয়ালের মধ্যে আলফা কত কেজি আছে, এপসাইলন কত কেজি আছে, এটা বোঝার কোনো উপায় নেই ফ্রম দিস ডায়াগ্রাম। সো রিলেটিভ অ্যামাউন্টস ক্যানট বি ডিটারমিন্ড ইউজিং দিস টাইপ অফ ডায়াগ্রাম। এখান থেকে শুধুমাত্র তুমি ফেজ ডায়াগ্রামের নেচারটা বলতে পারবো, বিকজ প্রতিটা পয়েন্টের মধ্যে পি আলফা, পি বিটা, টি আলফা, টি বিটা, আর কিছু নাই। যার কারণেই প্রেসার এবং টেম্পারেচার যেহেতু ফিক্সড, যার কারণে এটা পয়েন্ট হিসাবে আসে, এটা কোনো এরিয়া হিসাবে আসে না। এবং যখন তুমি কম্পোজিশন ভ্যারি করে ওই পয়েন্টটা ট্রেস করবা, তাহলে তুমি 2 ফেজ জোনটা একটা লাইনে পাবা আর 3 ফেজ জোনটা একটা পয়েন্টে পাবা। কিন্তু তুমি যদি এটাকে নন পটেনশিয়াল অ্যাক্সিসে যাও, প্রেসার ভার্সেস ভলিউম অথবা এন্ট্রপি ভার্সেস ভলিউম যাও, তাহলে পরে জিনিসটা মডিফাই হয়ে যায়। কি মডিফাই হয়ে যাচ্ছে? ফর এক্সাম্পল এখানে দেখো, আগে ছিল এটা একটা লাইন ছিল, 2 ফেজ জোন যেটা ছিল আলফা এবং এপসাইলনের জন্য একটা লাইন ছিল, আলফা এপসাইলনের একটা লাইন। এখন এই লাইনটা একটা এরিয়া হয়ে গেছে। দেখো এটা একটা ডাইমেনশন চলে আসছে। এই ডাইমেনশনটা কেন আসতো? কারণ একটা পার্টিকুলার কম্পোজিশনে পি আলফা ইজ ইকুয়াল টু পি এপসাইলন যখন ইকুইলিব্রিয়াম মেইনটেইন করে, আলফা এবং ইকুইলিব্রিয়ামের মধ্যে যখন আলফা এবং এপসাইলনের মধ্যে যখন ইকুইলিব্রিয়াম মেইনটেইন করে, আমরা জানি পি আলফা ইজ ইকুয়াল টু পি এপসাইলন, টি আলফা ইজ ইকুয়াল টু টি এপসাইলন, মিউ আলফা ইজ ইকুয়াল টু মিউ এপসাইলন, বাট ভি আলফা ইজ নট ইকুয়াল টু ভি এপসাইলন।
সো আলফার ভলিউম একটা এবং এপসাইলনের ভলিউম দুইটা ডিফারেন্ট হওয়ার কারণে দুইটা পয়েন্ট আসছে। প্রেসার সমান, সুতরাং সেম লাইনের মধ্যে হবে, কিন্তু ভলিউম আলফার ভলিউম এখানে, এপসাইলনের ভলিউম এখানে। সো উই হ্যাভ 2 পয়েন্টস। 2 পয়েন্টস হওয়ার কারণে এখন এটা কম্পোজিশন ওয়াইজ যদি ট্রেস করি আমরা পাবো একটা এরিয়া। আর যখন এরিয়া পাওয়া যায়, এরিয়া পেলে পরে এরিয়াকে আমি ভাগ করতে পারি। মনে করো আমি একটা কম্পোজিশন যদি আমি এটা কলম নেই, কলম দিলে বোঝা যাবে। লেটস সে এটা হলো পেন মনে হয়। সো মনে করো একটা কম্পোজিশন যদি এরকম হয়, সো দিস ইজ কম্পোজিশন, ঠিক আছে। এই কম্পোজিশন হলে পরে এই একটা লাইন, ঠিক আছে, এই পয়েন্টটা হলো আলফার পয়েন্ট, এই পয়েন্টটা হলো এপসাইলনের পয়েন্ট। সুতরাং এইটুকু এক জিনিস হবে, এইটুকু আরেক জিনিস হবে। এটাকে একটু বড় করে যদি বলি, সো এটা হলো আমাদের দুইটা লাইন, দুই পাশে দুইটা লাইন। এটা হলো কম্পোজিশনে যদি লাইন হয় তাহলে এই অ্যামাউন্টটা হবে এক ম্যাটেরিয়াল, এই অ্যামাউন্টটা হবে আরেক ম্যাটেরিয়াল। এটা তোমরা কোথায় এই জায়গায় পরে পড়বা, আমরা পরে দেখবো। সো বেসিক্যালি আমি এখানে যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে যেহেতু একটা ভ্যারিয়েবল এখানে নন পটেনশিয়াল ভ্যারিয়েবল which is not equal when system is in equilibrium, v alpha not equal to v beta, s alpha not equal to s beta, যার কারণে এই একটা টু ফেজ ইকুইলিব্রিয়াম যেটা আছে সেটা এরিয়া হিসেবে আসে। বাট হোয়াটএভার দ্য থ্রি ফেজ ইকুইলিব্রিয়াম এখানে একটা লাইন হিসেবে আছে। আগে আসছিল থ্রি ফেজ ইকুইলিব্রিয়াম একটা পয়েন্ট হিসেবে, এটা একটা পয়েন্ট ছিল। দিস ইজ থ্রি ফেজ ইকুইলিব্রিয়াম, কিন্তু এখানে এই পয়েন্টটা লাইন হয়ে গেছে। এখন যখন লাইন হলে পরে আমি এটার অ্যামাউন্ট বের করতে পারি না। সো থ্রি ফেজ জোনের অ্যামাউন্ট এখান থেকে বের করা যাবে না, কিন্তু এইখান থেকে বের করা যাবে। কেন এখান থেকে বের করা যাবে? বিকজ এই জায়গাটার মধ্যে থ্রি ফেজ জোনের মধ্যে আলফার অ্যামাউন্ট, এটা এন্ট্রপি, আলফার এন্ট্রপিও সমান না, ভলিউমও আলফার সমান না অন্য ফেজের চেয়ে। এখানে যদি কোনটা ধরি, এপসাইলন ধরি, আরেকটা ধরি, মনে করো এই এটা গ্যাস ফেজ আছে, সো ভি গ্যাস, কোনোটাই সমান না। এবং কোনোটাই সমান না হওয়ার কারণে আলফার জন্য একটা পয়েন্ট, এপসাইলনের জন্য একটা পয়েন্ট এবং গ্যাসের জন্য একটা পয়েন্ট। সো উই হ্যাভ এ ট্রায়াঙ্গেল। তার মানে যখন ট্রায়াঙ্গেল হয়, ট্রায়াঙ্গেল মনে করো দিস ইজ দ্য ট্রায়াঙ্গেল, এটা হলো এপসাইলন লেটস সে, এটা আলফা লেটস সে, এটা হলো জি লেটস সে। তো প্রত্যেকটা কম্পোজিশন আমি সিলেক্ট করতে পারি এবং কম্পোজিশন এটা এবং এইভাবে। তো আমরা আলটিমেটলি একটা পয়েন্ট পাই এবং এই পয়েন্ট পাওয়ার কারণে আমরা এত পার্সেন্ট বাই এত পার্সেন্ট, এত পার্সেন্ট বাই এত পার্সেন্ট, এত পার্সেন্ট বাই এত পার্সেন্ট, সো আমরা তিনটা ফেজের রিলেটিভ অ্যামাউন্ট বের করতে পারি। সো তাহলে কি দাঁড়াচ্ছে যে যদিও ডায়াগ্রাম বিকামস মোর অ্যান্ড মোর কমপ্লিকেটেড যখন আমরা ওয়ান পটেনশিয়াল অ্যাক্সিস জিরো পটেনশিয়াল অ্যাক্সিস থেকে যাই, কিন্তু উই ক্যান গেদার মোর ইনফরমেশন। ওয়ান পটেনশিয়াল অ্যাক্সিস ডায়াগ্রাম যদি করি তাহলে আমরা টু ফেজের এরিয়া বের করতে পারি এবং টু ফেজের এরিয়া বের করলে টু ফেজ আলাদা ভাবে তাদের রিলেটিভ অ্যামাউন্ট বের করতে পারি। এবং তিনটা ফেজ যদি থাকে তাহলে আমরা যদি মানে নাইদার মানে কোনোটাই যদি পটেনশিয়াল অ্যাক্সিস না হয় তাহলে থ্রি ফেজ জোন বিকামস এ ট্রায়াঙ্গেল, তখন আমরা তিনটা ফেজেরই রিলেটিভ অ্যামাউন্ট বের করতে পারি। যেমন এখানে মনে করো এটা হলো লিকুইডের পয়েন্ট, সো এখানে লিকুইডের এন্ট্রপি এবং লিকুইডের ভলিউম, এটা হলো এপসাইলন এন্ট্রপি, এপসাইলন ভলিউম, এটা হলো গ্যাসের এন্ট্রপি, গ্যাসের ভলিউম। সো তিন পয়েন্ট এবং এখান থেকে আমরা একটা ট্রায়াঙ্গেল তৈরি করছি। সো থ্রি ফেজ জোন বিকামস এ ট্রায়াঙ্গেল, এখানেও যেমন এপসাইলন আলফা গ্যাস। সো সেখান থেকে আমরা ভেরি ইজিলি ফেজ গুলো ডিটারমিন করতে পারি। So this makes easy to calculate relative amounts of coexisting phases by constructing tie line and lever rule. এই যে লাইনগুলো ড্র করেছিলাম, এই যে লাইন আঁকছিলাম, এই লাইনটাকে এখানে লাইনটাকে বলে টাই লাইন এবং এই দুইটার মধ্যে এটা একটা অ্যামাউন্ট, এটা একটা অ্যামাউন্ট, কত অ্যামাউন্ট কোনটা হবে সেটা বের করতে গেলে সাধারণত লিভার রুল ইউজ করে। আমরা তোমাদের ফার্স্ট ইয়ারে একটা ক্লাসে এটা বোঝানোর কথা ছিল, না বুঝলে অসুবিধা নেই, নেক্সট সেমিস্টারে তোমরা এটা ডিটেইল করবে ফেজ ডায়াগ্রামের মধ্যে। তো নাম্বার অফ অ্যাক্সিস রিকোয়ার্ড, এটা যদি দেখি আমরা মনে হয় বেশি কথা বলতেছি, 44, ওকে, যত তাড়াতাড়ি সম্ভব। নাম্বার অফ অ্যাক্সিস রিকোয়ার্ড, তাহলে একটা ফেজ ডায়াগ্রাম আঁকতে গেলে কয়টা অ্যাক্সিস লাগবে, ঠিক আছে। এন্ড গিভস ফেজ রুলের মধ্যে যদি আমি দেখি f is equal to c plus p, c minus p plus 2, ঠিক আছে। এন্ড কম্পোজিশন যদি ফিক্স থাকে, লেটস সে কম্পোজিশন c is equal to c থাকলে p এখানে যেহেতু মাইনাস আছে, তার মানে এফ সবচেয়ে বেশি কার লাগবে, সিঙ্গেল ফেজের না টু ফেজের?
সিঙ্গেল ফেজ সিঙ্গেল ফেজের, বিকজ মাইনাস যেহেতু পি যত ছোট হবে এফ তত বেশি লাগবে। তার মানে আমাদের এটা ইউনারি সিস্টেম হোক, বাইনারি সিস্টেম হোক, টার্নারি সিস্টেম হোক, যাই হোক না কেন, যখন পি ইজ ইকুয়াল টু 1 হবে তখন ডিগ্রিজ অফ ফ্রিডম সবচেয়ে বেশি হবে C+1। ঠিক আছে, তার মানে সিঙ্গেল ফেজড জোনটা আঁকতে গেলে পরেই সবচেয়ে বেশি আমাদের ভেরিয়েবল লাগে। তার মানে যদি ইউনারি সিস্টেম যদি আঁকতে চাই তাহলে কয়টা লাগবে? ইউনারি সিস্টেম মানে C ইজ ইকুয়াল টু 1, তার মানে এফ লাগে হলো ডিগ্রিজ অফ ফ্রিডম তখন 2টা লাগে। দুইটা দিয়ে তুমি ডায়াগ্রাম যদি আঁকো, বাইনারির জন্য 2 ফেজ জোনের জন্য কয়টা লাগে? পি যদি 2 হয়ে যায় তাহলে এইটা কাটা যাবে, তার মানে C ইজ ইকুয়াল টু 1। তার মানে সিঙ্গেল ফেজের জন্য লাগে একটা, সরি সিঙ্গেল ফেজের জন্য লাগে 2টা, 2 ফেজ জন্য লাগে না একটা, কমে যায় আলটিমেটলি। 3 ফেজের জন্য কোনো ডিগ্রিজ অফ ফ্রিডম 0 হবে। সো সেজন্য বলা হচ্ছে যে ইউনারি ফেজ ডায়াগ্রাম করতে গেলে 2টা লাগে। সেজন্য আমরা বলছিলাম ইট ইজ এ প্রেসার ভার্সাস টেম্পারেচার ডায়াগ্রাম। ঠিক আছে, নরমালি এইভাবে আঁকা হয়। 3 ফর বাইনারি, বাইনারির জন্য 3টে অ্যাক্সিস লাগে। কিভাবে এটা ইউজ করা হয়? সাধারণত ইউনারির জন্য টেম্পারেচার ভার্সাস প্রেসার করা হয়, বাইনারির জন্য 3টা কেমিক্যাল পটেনশিয়াল অ্যাক্সিস করি তাইলে সাধারণত লাগে হলো টেম্পারেচার, প্রেসার। মিউ ইউজুয়ালি ইউজ করা হয় না, অ্যাক্টিভিটি অথবা মোল ফ্র্যাকশন, দুইটার যে কোনো একটা। আর টার্নারি সিস্টেম যদি হয় তাহলে টার্নারির জন্য এখানে লাগবে হলো C+4, তো 3+1 4টা লাগে, এবং এই 4টা সাধারণত টেম্পারেচার, প্রেসার, কম্পোজিশনের জন্য 2টা লাগে, x2 এবং x3। x1টা দুটো যোগফল করে একে থেকে মাইনাস করে পাওয়া যাবে। তো সাধারণত এইভাবে ফেজ ডায়াগ্রাম গুলো আঁকা হয়। বাইনারির জন্য আমার লাগবে হলো 3টা কোঅর্ডিনেট লাগবে, টার্নারি করতে গেলে 4টা কোঅর্ডিনেট লাগবে। ঠিক আছে, এখন আমরা নরমালি টার্নারি সিস্টেম যদি মানে সরি 3 ডাইমেনশনাল ডায়াগ্রাম যদি আঁকি বুঝতে খুবই কষ্ট হয়। কারণ 4 ডাইমেনশনাল সিস্টেম কিভাবে আঁকবে সেটা জানি না, বেসিক্যালি আমরা 4 ডাইমেনশন চিন্তাও করতে পারি না। তাহলে এই কন্ডিশনের জন্য বোঝার সুবিধার্থে আমরা সেই জন্য ক্রস সেকশন নেই, আমরা সেকশন নেই। তার মানে কিছু কিছু ভেরিয়েবলকে আমরা কনস্ট্যান্ট করে এটা বাদ দিয়ে দিই। ফর এক্সাম্পল বাইনারি সিস্টেম, এখানে দেখো 3টা ভেরিয়েবল লাগে। ঠিক আছে, টেম্পারেচার, প্রেসার, অ্যাক্টিভিটি, অথবা টেম্পারেচার, প্রেসার, মোল ফ্র্যাকশন। এখানে ডায়াগ্রাম দেখো। সো এটা হলো টেম্পারেচার, প্রেসার, অ্যাক্টিভিটি। সো এক্স হলো অ্যাক্টিভিটি, যেখানে অ্যাক্টিভিটি, ওয়াই যেটা নেওয়া হয়েছে সেটা হলো টেম্পারেচার, এবং উপরে যেটা নেওয়া হয়েছে সেটা হলো প্রেসার। সো প্রেসার, টেম্পারেচার এবং অ্যাক্টিভিটি, এইটা হলো প্রথমটা। আর এখানে করা হয়েছে হলো এটা নেওয়া হয়েছে টেম্পারেচার, এটা নেওয়া হয়েছে মোল ফ্র্যাকশন, আর এটা হলো প্রেসার। সো সেকেন্ড ওয়ান এখানে দেওয়া হয়েছে। সো অ্যাক্টিভিটিটা একটু রিলেটিভলি সিম্পল, মোল ফ্র্যাকশন নিলে পরে আরো কমপ্লিকেটেড দ্বারা। সো এগুলো বোঝার সুবিধাতে আমরা যেটা করি, যেহেতু মেটালার্জিস্টরা 1 অ্যাটমসফিয়ার প্রেসারে সবকিছু করে, সো আমরা এইখানে একটা সেকশন নেই। সো এই P = 1 মনে করো, এই 1 এর মধ্যে আমরা এটা সেকশনটা নিয়ে এইটাকে আমরা রিপ্রেজেন্ট করি সাধারণত এইটা। সো দিস ইজ আওয়ার বাইনারি ডায়াগ্রাম, টেম্পারেচার ভার্সেস অ্যাক্টিভিটি, অথবা দিস ইজ দ্য মোস্ট কমন ওয়ান, টেম্পারেচার ভার্সেস x, composition, temperature versus composition. So basically they are sections, এবং তাহলে সেকশনটা আমরা কেন নিলাম? বিকজ কমপ্লিট ডায়াগ্রাম করতে গেলে যে কটা ভেরিয়েবল লাগে সেগুলো বুঝতে আমাদের জন্য কষ্ট হয়। ঠিক আছে, এবং এই বুঝতে কষ্ট হওয়ার কারণেই আমরা সাধারণত সেকশন নই। ফর এক্সাম্পল এখানে টার্নারি সিস্টেমের জন্য লাগে 4টা ভেরিয়েবল, টেম্পারেচার, প্রেসার, x2, x3। আমরা এটাকে তাহলে কি করি? আমরা সাধারণত 3 ডায়াগ্রাম করি। সেই জন্য টার্নারি সিস্টেমটা সাধারণত এইভাবে লেখে, এরকম ভাবে করে। এটা হলো 1 টেম্পারেচার, প্রেসারটাকে সাধারণত কনস্ট্যান্ট ধরা হয়। সো এবং এখানে টেম্পারেচার না ধরে এখানে আরেকটা কম্পোজিশন, তো 3টা কম্পোজিশনে থাকে, x1, x2, x3। সেই কম্পোজিশন রেসপেক্টে সাধারণত এই ধরনের ডায়াগ্রাম আঁকা হয়। সো ভেরিয়েশন এখানে আনা হয়। মনে হয় একটু করে ফেলি। তোমাদের কি ক্লাস আছে? আর আমার আর 5 মিনিট লাগবে। ওকে, শেষ করি। সো কনস্ট্রাকশন অফ ইউনারি ডায়াগ্রাম যদি করতে চাই তাহলে আমাদের কি? সো দিস ইজ এ ইউনারি ডায়াগ্রাম। বাই দ্য ওয়ে, এখানে লাইনগুলোকে স্ট্রেট লাইন করা হয়েছে জাস্ট বোঝার সুবিধা, নাথিং এলস, বিকজ এই লাইনগুলো কখনোই স্ট্রেট লাইন হয় না। সো জেনারেলি প্লটেড ইউজিং টেম্পারেচার, প্রেসার ডায়াগ্রাম, আমরা একটু আগে বললাম। এবং তাহলে এই ডায়াগ্রামটা আঁকতে গেলে পরে আমাদের যেটা লাগে সেটা হলো কোঅর্ডিনেট ঠিক করলাম, তারপরে এই লাইনগুলো ড্র করলাম। এখন এই লাইনগুলো কি হবে? যদি স্ট্রেট লাইনের কথা চিন্তা করি তাহলে বেসিক্যালি এটা হলো y = mx + c, তাই তো? y মানে হলো p, c হলো টেম্পারেচার। সো বেসিক্যালি
P is equal to P is a function of temperature, এই ধরনের একটা তিনটা লাইন লাগে, একটা লাইন, দুইটা লাইন, তিনটা লাইন হলো তিনটা টু ফেজ ইকুইলিব্রিয়ামের জন্য। সলিড লিকুইড ইকুইলিব্রিয়ামের জন্য এই লাইন, লিকুইড গ্যাসের জন্য এই লাইন এবং সলিড গ্যাসের জন্য এই লাইন। সো তিনটা টু ফেজ ইকুইলিব্রিয়াম লাইন আমাদের লাগবে, লাইনগুলো ড্র করতে পারলেই আমার ডায়াগ্রাম হয়ে গেল। তো এই লাইনগুলো আসে হলো কিভাবে আসে, প্রথমে কেমিক্যাল পটেনশিয়াল সারফেস, মনে আছে কন্ডিশন অফ ইকুইলিব্রিয়ামের মধ্যে মিউ আলফা ইজ ইকুয়াল টু মিউ বিটা একটা আছে। সো দ্যাট ইজ দ্য কেমিক্যাল পটেনশিয়াল ইকুয়েশন। তো আমরা কেমিক্যাল পটেনশিয়াল সারফেস তৈরি করি, সেখান থেকে ট্রেস করি, আমি সোজা ভাষায় বুঝিয়ে দিই। তো কেমিক্যাল পটেনশিয়াল আমরা ডেফিনেশন যেটা একদম প্রথম সলিউশনের মধ্যে বলেছিলাম ইন্টারনাল এনার্জি রেসপেক্টে, সো ইউ ইজ ইকুয়াল টু টিডিএস মাইনাস পিডিবি প্লাস মিউ ডিএন, সেখান থেকে মিউ ছিল ডেল ইউ বাই ডেল এন এন্ট্রপি এবং ভলিউম এস কনস্ট্যান্ট। সো এটা ছিল কেমিক্যাল পটেনশিয়াল ইকুয়েশন আমরা দেখেছিলাম। আমরা এখন যেটা ইউজ করব আমরা ফ্রি এনার্জি রেসপেক্টে ড্র করব। সো সেম ইকুয়েশন ফ্রি এনার্জি রেসপেক্টে যদি আঁকি লিখি তাহলে এখানে ডিটি আসবে, এখানে ডিপি আসবে। সো দিস ইজ দ্য প্রেফার্ড ভেরিয়েবল এবং সেখান থেকে মিউ সমান সমান ডেল জি বাই ডেল এন টেম্পারেচার প্রেসার কনস্ট্যান্ট। সো দিস ইজ মোর কমন ফর্মুলা ফর কেমিক্যাল পটেনশিয়াল। এখন ইউনারি সিস্টেমের বেলায় টোটাল ফ্রি এনার্জি ইজ ইকুয়াল টু মোলার ফ্রি এনার্জি ইনটু নাম্বার অফ মোল। সো এটা আমরা দেখেছি সলিউশনের মধ্যে। সো এই জি প্রাইমের জায়গায় যদি এনজি বসাই, এনজি বসে ডিএন দিয়ে ডিফারেন্সিয়েট করি, তাহলে আলটিমেটলি এখানে এন হবে, জি হবে। সো এন ডিএন ডিএন কাটা যাবে, জি পাওয়া যাবে। সো কেমিক্যাল পটেনশিয়াল ইজ ইকুয়াল টু জি ফর ই সিস্টেম, এবং সেই সেন্সে এই ইকুয়েশনটা তখন সিম্পলি দ্বারা হলো ডিজি ইজ ইকুয়াল টু মাইনাস এসডিটি প্লাস বিডিবি। প্রাইম চলে গেছে কারণ সবগুলোকে এন দিয়ে ভাগ করে দিয়েছি, ডিজি প্রাইমকে এন দিয়ে ভাগ করলে ডিজি হয়, জি সমান সমান মিউ। সো ডি মিউ ইজ ইকুয়াল টু ডিএন, এস প্রাইমকে এন দিয়ে ভাগ করলে এস হয়, ভি কে ভাগ করলে পরে ভি প্রাইমকে ভাগ করলে ভি হয়। সো ডি মিউ ইজ ইকুয়াল টু ডিজি এবং সেটা সমান সমান মাইনাস এসডিটি প্লাস বিডিপি। এখন এটা আমরা আলফা ফেজের জন্য বের করতে পারি, বিটা ফেজের জন্য বের করতে পারি, সেম। সো ডি মিউ ইজ ইকুয়াল টু এস আলফা ডিটি ভি আলফা ডিপি। সো বেসিক্যালি আমরা কি করলাম সেটা হলো মিউ ইজ এ ফাংশন অফ টেম্পারেচার প্রেসার, এইটার জন্য একটা ইকুয়েশন তৈরি করলাম। এখন এটাকে যদি ইন্টিগ্রেট করি, বলতে পারবা কি এটাকে ইন্টিগ্রেট করলে পরে রেজাল্টেন্ট কি হবে, এটা কি একটা এরিয়া হবে নাকি একটা লাইন হবে? বলতে পারবা? মনে করে একটা পার্টিকুলার কম্পোজিশনে আলফা আছে এই জায়গাটার মধ্যে, ঠিক আছে, দিস ইজ দ্য ভ্যালু। সো এটাকে যদি আমি ইন্টিগ্রেট করি ফিক্সড কম্পোজিশনে ধরি, লেটস সে কম্পোজিশন টেম্পারেচার কনস্ট্যান্ট ধরলাম, তাহলে প্রেসারের রেসপেক্টে যদি করি, কোঅর্ডিনেট যদি এটা প্রেসার থাকে এটা টেম্পারেচার থাকে, তার মানে এটা তখন এই পর্যন্ত যাবে, তাই তো? প্রেসার সরি প্রেসার এখানে এটা 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 হচ্ছে। সো টেম্পারেচার কনস্ট্যান্ট, প্রেসার চেঞ্জ করছি 1 থেকে 100 পর্যন্ত, সেটা চেঞ্জ হচ্ছে। এখন এটাকে আবার যদি অন্যটা করি, তার মানে এখন যদি আমি প্রেসার কনস্ট্যান্ট করি, টেম্পারেচার ভ্যারি করি, তার মানে এই লাইনটা নিচে যেতে থাকবে, সো এরকম হয়ে থাকে, ঠিক আছে? সো আলটিমেটলি আমরা যেটা পাচ্ছি সেটা একটা এরিয়া পাচ্ছি। সো এখানে যেহেতু দুইটা ভ্যারিয়েবল আছে, সো দুইটা ভ্যারিয়েবল রেসপেক্টে যখন আমরা ইন্টিগ্রেট করি, এই ফাংশনটাকে যখন ইন্টিগ্রেট করব তখন আমরা এরিয়া পাবো, এবং এই এরিয়াটা হলো আলফা ফেজের এরিয়া, এবং এটা হলো মিউ অফ আলফা। সো এই ধরনের একটা দিস ইজ দ্য এরিয়া। এই এরিয়া প্রেসার টেম্পারেচার রেসপেক্টে দুইটা চেঞ্জ করলে পরে মিউ চেঞ্জ হচ্ছে, সো এটা হলো মিউ অফ আলফা। এবং সেম মেথডে আমরা বিটা ফেজের জন্য এই ধরনের একটা বের করতে পারি, বিটা ফেজের জন্য আমরা আরেকটা এরিয়া পেতে পারি। সো লেটস সে এই ধরনের জিনিস যদি ধরি, তো এটা হলো আলফা ফেজের জন্য জি অফ আলফা বা মিউ আলফা, যে আলফা যাই বলি না কেন, সো এটা একটা আলফা ফেজ। আমরা একই কোঅর্ডিনেটের মধ্যে বিটা ফেজের জন্য একটা তৈরি করেছি এটা ফেজ। এখন এই আলফা ফেজ এবং বিটা ফেজের যে দুইটা এরিয়া, সেই দুইটা এরিয়া যে লাইনে ইন্টারসেক্ট করতেছে, এই লাইনটা এই ইন্টারসেক্ট করা মানে কি, এই লাইনে প্রতিটা পয়েন্টের মধ্যে টেম্পারেচার আলফা বিটার সমান, প্রেসার আলফা বিটার সমান এবং মিউ আলফা বিটার সমান। তার মানে
এই লাইনের প্রতিটা পয়েন্টে আলফা এবং বিটার ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আছে। তো এখন যদি আমরা এই লাইনগুলো এই দুইটা পয়েন্টে বা এই লাইনটাকে যদি আমি এক্সট্রাপোলেট করি এই সার্ফ এরিয়ার মধ্যে বা এই সারফেসের মধ্যে, প্রেসার ভার্সেস টেম্পারেচার সারফেসের মধ্যে, তখন এই লাইনের ট্রেস করে এই সারফেসের মধ্যে যে লাইনটা পাওয়া গেল, সো দিস ইজ আওয়ার লাইন। এই লাইনটাই হলো প্রেসার ইজ এ ফাংশন অফ টেম্পারেচার, যে লাইনটা আমরা করতে চাচ্ছি। সো বেসিক্যালি এটাই হলো আমাদের, এটা কোনটা, আলফা এবং বিটার ইকুইলিব্রিয়াম লাইন। সো আমরা যে ডায়াগ্রামটা বানাতে চাচ্ছিলাম, সো এই ধরনের যে লাইনটা হচ্ছিল, সো বিটা যদি মনে করো এল হয় আলফা এবং এটা যদি সলিড হয়, তো তার মানে সলিড লিকুইডের জন্য আমরা কেমিক্যাল পটেনশিয়াল সারফেস তৈরি করব, এবং কেমিক্যাল পটেনশিয়াল সারফেস যে লাইনে মিট করলো সেটাকে যদি আমি নিচে ট্রেস করি ইন দ্য প্রেসার ভার্সেস টেম্পারেচার সারফেসের মধ্যে, তখন যে লাইনটা পাওয়া যাবে সেই লাইনটাই হলো আমাদের এই লাইন। তো এটা সাধারণত স্ট্রেট হয় না, একটু বাঁকা হয়, এটাও একটু বাঁকা হয়, এটাও একটু বাঁকা হয়, বিকজ এখানে আরো ভেরিয়েবল আছে সেগুলো চেঞ্জ করতে থাকে উইথ টেম্পারেচার প্রেসার। সো দ্যাট ইজ হাউ উই প্লট কেমিক্যাল কি বলে এটা ইউনারি ফেজ ডায়াগ্রাম। আমরা কন্টিনিউ করব। সো এই হলো আমাদের আজকের ক্লাস। কোনো কোয়েশ্চেন আছে কিনা বলো? তো আমরা আজকে যেটা করতে চেষ্টা করলাম সেটা হলো ফেজ ডায়াগ্রামের ইম্পর্টেন্সটা আমরা একটু তুলে ধরেছি, এবং তারপরে ফেজ ডায়াগ্রামটা কনস্ট্রাক্ট করতে গেলে পরে কয়টা ভেরিয়েবল লাগে এবং কিভাবে ফেজ ডায়াগ্রামগুলো কনস্ট্রাক্ট করতে হয় সেটার একটা বেসিক আইডিয়া আমরা দিচ্ছি ইউজিং গিভস ফেজ রুল। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা আরো ডিটেইল যাব। এই প্রতিটা তিনটা লাইনই আমরা আলাদা আলাদা ভাবে ইকুয়েশন দিয়ে বের করার চেষ্টা করব এবং একটা एग्जांपल দিয়ে দেখব যে কি করে ফেজ ডায়াগ্রাম আঁকে। ওকে, সো কোনো কোশ্চেন যদি না থাকে তাহলে আমরা আজকে শেষ করি। খুদা হাফেজ।